আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছে আমি রাহাত হোসেন। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আমেরিকাকে অবশ্যই নিঃস্বার্থভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে বললেন চীন। সিরিয়ার প্রতিরোধের কারণে শত্রুদের আন্তর্জাতিক ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে বললেন ইরান। চূড়ান্ত বিজয় পর্যন্ত সিরিয়ার পাশে আছে বললেন ইরানের প্রেসিডেন্ট। ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব আমাদের নিরাপত্তা দেবে বাহরাইনের দাবি। সর্বশেষ জানিয়ে দিব তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমেরিকাকে অবশ্যই নিঃস্বার্থভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে বললেন চীন। চীন বলছে 2015 সালে ইরান ও 6 জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকাকে অবশ্যই নিঃস্বার্থভাবে ফিরে আসতে হবে। একই সঙ্গে এই সমঝোতা বাস্তবায়নের জন্য ওয়াশিংটনকে সহযোগিতা শুরু করতে হবে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুইং গতকাল রাজধানী বেইজিংয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন। সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, নতুন করে ইরানকে পরমাণু সমঝোতায় যুক্ত হতে হবে এবং সে আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করতে হবে। চীনা মুখপাত্র মূলত জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের জবাব দিয়েছে। তিনি বলেন, পরমাণু সমঝোতাটি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর। পরমাণু ইস্যুর যে কোনো রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের জন্য এ সমঝোতার বাস্তবায়ন হওয়া পূর্ব শর্ত। চুনিং বলেন, আমরা আশা করি সব পক্ষ মনের মধ্যে এই বড় চিত্রটি রাখবে এবং সবসময় ধৈর্য ধরবে ও সহনশীল থাকবে। এছাড়া তাদেরকে পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে একমত থাকতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রশাসনকে এই সমঝোতায় ফিরে আসতে হবে এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সিরিয়ার প্রতিরোধের কারণে শত্রুদের আন্তর্জাতিক ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে বললেন ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর আলী আকবর বেলায়েতি বলেছেন, গত কয়েক বছরের যুদ্ধের মধ্যে সিরিয়ার জনগণের প্রতিরোধের মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী ফ্রন্ট শক্তিশালী হয়েছে এবং সিরিয়ার শত্রুদের আন্তর্জাতিক ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। গতকাল সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদের সঙ্গে বৈঠকে আলী আকবর বেলায়েতি এই মন্তব্য করেন। তিনি বলেন, কোনো সন্দেহ নেই সিরিয়ার প্রতিরোধ ফ্রন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তার জন্য তাকে চরম মূল্য দিতে হয়েছে। বেলায়েতি বলেছেন, কয়েকটি দেশের সহযোগিতায় সিরিয়া আন্তর্জাতিক এই ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছে, আর ষড়যন্ত্রকারীদের মধ্যে 80% দেশ হল উপনিবেশবাদী শক্তি। এছাড়া এই ষড়যন্ত্রের অংশ ছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি প্রতিক্রিয়াশীল আরব দেশ এবং ইহুদিবাদী ইসরায়েল। সিরিয়া এবং প্রতিরোধ ফ্রন্ট দেশগুলো এদের সবাইকে পরাজিত করেছে এবং আজকের দিনে অর্জিত সফলতার জন্য সিরিয়ার সরকারকে আমরা অভিনন্দন জানাই। ইরান এবং সিরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপর গুরুত্ব আরোপ করে ডক্টর বেলায়েতি বলেছেন, তেহরান এবং দামেস্কো তাদের কৌশলগত সম্পর্ক উন্নয়নের বিষয়টি অব্যাহত রাখবে এবং এই ধারা দুদেশের স্বার্থকে রক্ষা করবে। ফলে আমাদের উচিত হবে আন্তরিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা। চূড়ান্ত বিজয় পর্যন্ত সিরিয়ার পাশে আছে বললেন ইরানের প্রেসিডেন্ট। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, সিরিয়া হচ্ছে ইরানের কৌশলগত মিত্র। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত সিরিয়ার জনগণ ও সরকারের পাশে থাকবে তার দেশ। তিনি গতকাল ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদের সঙ্গে বৈঠকে একথা বলেছেন। রুহানি আরও বলেছেন, ইরান সবসময় সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকবে। ইহুদিবাদী ইসরায়েল ও সন্ত্রাসবাদের মোকাবেলা করা ইরান ও সিরিয়ার অভিন্ন লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান সরকার রাজনৈতিক দিক থেকেও সবসময় সিরিয়ার সরকারের পাশে থাকবে। এক্ষেত্রে আস্তানা আলোচনা প্রক্রিয়াকে সিরিয়ার জাতীয় স্বার্থ ও অখণ্ডতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রুহানি। ইরানের প্রেসিডেন্ট বলেন, তারা আস্তানা আলোচনা প্রক্রিয়াকে আন্তরিকভাবে সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে। সিরিয়ার ভূখণ্ডের এক অংশকে দখলদার ইসরায়েলের বলে স্বীকৃতি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছে তার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গোলান মালভূমি সহ দখলকৃত ভূখণ্ড পুরোপুরি মুক্ত না হওয়া পর্যন্ত
দখলদার ইহুদিবাদীদের মোকাবেলা অব্যাহত রাখতে হবে। ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব আমাদের নিরাপত্তা দিবে বাহরাইনের দাবি। বাহরাইনের রাজধানী মানামায় 3 দিনের 16তম মানামা সম্মেলন শেষ হলো। নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক বেশ কয়েকটি সংস্থার প্রতিনিধি এবং কয়েকটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিছু স্লোগানের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হয়। সৌদি আরব ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা তাদেরই আগ্রাসন ও হস্তক্ষেপের কারণে সৃষ্ট ইয়েমেনের মানবিক বিপর্যয়ের বিষয়টি এড়িয়ে গিয়ে এ অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার কথা বলেন। এমন সময় তারা এ আহ্বান জানালেন যখন সমগ্র পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তাহীনতা সৃষ্টিতে সৌদি আরব মুখ্য ভূমিকা পালন করছে। এ প্রসঙ্গে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের 6 বছর ধরে চলা আগ্রাসন, সিরিয়ার উগ্র আইএস সন্ত্রাসীদের প্রতি রিয়াদের অব্যাহত সমর্থন, কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা ও এ দেশটির উপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপের কথা উল্লেখ করা যায়। বাহরাইনে অনুষ্ঠিত এ সম্মেলনে আরেকটি লক্ষ্য ছিল দখলদার ইসরায়েলের সঙ্গে আপোষ প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরব দেশগুলোর উদ্যোগের প্রতি সমর্থন জানানো। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফ আল জিয়ানি আবারও আগ্রাসী ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব স্থাপনকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিরাপত্তার জন্য কল্যাণ বলে মন্তব্য করেছে। তিনি এও দাবি করেছে মানামা ইসরায়েল ফিলিস্তিন সংকট নিরসনের চেষ্টা করছে। এমন সময় তিনি এসব দাবি করলেন যখন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলিদের বর্বর আগ্রাসন ও সহিংসতার মাত্রা বহুগুণে বেড়ে গেছে। ইসরায়েলি অত্যাচারের ফল হিসাবে গত সপ্তাহে এক ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে এবং যন্ত্রাংশের অভাবে গাজার একটি গুরুত্বপূর্ণ গবেষণাগার বন্ধ করে দেওয়া হয়েছে। মানামা সম্মেলনে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এ সম্মেলনে এটা স্পষ্ট হয়েছে যে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিজির অভ্যন্তরীণ মতবিরোধ নিরসনের জন্য মূলত এ সম্মেলন অনুষ্ঠিত হলেও ওই মতবিরোধ এখনও অব্যাহত রয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন আহমদ বিন হামুদ আল বুসাইদি কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপকারীদের চরম বিদ্বেষীর কথা উল্লেখ করে বলেছেন, আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় ফিরে আসবে বলে আমরা আশা করি, কারণ ওই সমঝোতায় ছিল এ অঞ্চলের শান্তির জন্য অনেক বড় সাফল্য। তার এ বক্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সৌদি গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান তুর্কি ফয়সাল। তিনি এ অঞ্চলের দেশগুলোতে হস্তক্ষেপের জন্য ইরানকে অভিযুক্ত করেছে। পর্যবেক্ষকেরা বলছেন এসব পাল্টাপাল্টি বক্তব্য থেকে বোঝা যায় বিভিন্ন ইস্যুতে আরব দেশগুলোর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং মানামা সম্মেলনও সৌদি আরব একক আধিপত্য বিস্তার করে রেখেছে। মোট কথা, মানামা সম্মেলনে নিরাপত্তা ও রাজনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সাফল্য আসেনি, বরং অন্য সব কিছুর চাইতে এখন আরব রাজা বাদশাদের শাসন ক্ষমতা টিকিয়ে রাখার বিষয়টি অগ্রাধিকার পেয়েছে। তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা। ভূমধ্যসাগর বিতর্কে তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারির সম্ভাবনা রয়েছে। আগামী 10ই ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সোমবার ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি বৈঠক হয়। সেখানে তুরস্কের উপর নিষেধাজ্ঞা চাপানো নিয়ে দীর্ঘ আলোচনা হয় বলে জানিয়েছে ডয়েচ ভেলে। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, তুরস্ক যে আচরণ করছে তাতে তাদের উপর নিষেধাজ্ঞা না চাপিয়ে আর কোনো উপায় নেই। আগামী 10 তারিখ ফের বৈঠকে বসবেন পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ফ্রান্সও চাইছে ইউ তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারি করুক। সম্প্রতি ফ্রান্সের শিক্ষক হত্যার কেন্দ্র করে তুরস্ক এবং ফ্রান্সের মধ্যে বিতর্ক হয়েছে। এখন থেকেই ফ্রান্স চাইছে তুরস্কের উপর নিষেধাজ্ঞা জারি হোক। নিষেধাজ্ঞা চাপালে তুরস্কের সঙ্গে অস্ত্রের ব্যবসা বন্ধ হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের তেল ও খনিজের উপরও নিষেধাজ্ঞা চাপানো হতে পারে। এদিকে তুরস্ককে বাদ দিয়ে পূর্ব ভূমধ্যসাগরে কোনো পরিকল্পনা কিংবা মানচিত্র বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, এই অঞ্চলে তুরস্কের অধিকার বঞ্চিত করার কোনো পরিকল্পনা গ্রহণযোগ্য হবে না।